সরকারে থাকা অনেক নেতামন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত হয়েছিল। তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স গোছাতেই ব্যস্ত ছিল, দেশের সাধারণ মানুষকে নিয়ে অতটা চিন্তা ভাবনা করছিল না। এই নিয়ে নেপালের মানুষদের মধ্যে একটা অসন্তোষ ছিল। নেপালের সরকার পতনটা কি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো রকম দুর্ঘটনা? এই ভিডিওটা দেখুন। आज 12 तारीख है ना सर, तो मैं आपको ये बोल रहा हूँ सर कि आपको एक शॉकिंग लगेगा। आप अभी कुछ दिन के बाद एक और न्यूज़ सुन लेंगे कि नेपाल की गवर्नमेंट गिरने वाली है सर। लेकिन फिर से गवर्नमेंट गिर रही है जो 2 महीने पहले बनी थी। 1 महीने के अंदर नेपाल की गवर्नमेंट गिर रही है सर। অর্থাৎ এটা তো পরিষ্কার যে নেপালের সরকার ফেলার প্ল্যানিং বহু আগে থেকেই হচ্ছিল। যারা এই প্ল্যানিং করছিল তারা সোশ্যাল মিডিয়াটাকেই ব্যবহার করছিল। এটা নেপাল সরকার বুঝতে পেরে যায় অনেক আগেই। তারা বুঝতে পেরে গিয়ে সোশ্যাল মিডিয়াগুলোকে নিজেদের হাতে আনার চেষ্টা করছিল। যখন দেখলো যে কোনো রকম ভাবে সোশ্যাল মিডিয়াকে হাতে আনতে পারছে না, শেষমেশ সেটাকে বন্ধ করে দেয়। বন্ধ করাতে 8ই সেপ্টেম্বর সাধারণ মানুষরা একটা শান্তিপূর্ণভাবে মিছিল করে। সেই মিছিলে সেসব মানুষগুলো ঢুকে পড়ে যারা এই সরকারের পতনের জন্য সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করছিল। তারা ওই মিছিলে ঢুকে শান্তিপূর্ণ মিছিলকে প্রথমে অশান্ত মিছিলে পরিণত করে। তারপরে পুলিশের গুলিতে বেশ কিছু ছেলে মেয়ে মারা যায়। এই ঘটনার পর সারা দেশের মানুষ উত্তেজিত হয়ে ওঠে। শুরু হয় বিশাল বড় মাপের আন্দোলন, যে আন্দোলনে মাত্র 1.5 দিনেই সরকার পতন ঘটে যায়। সোশ্যাল মিডিয়া ব্যান্ড হওয়া নিয়ে যারা আন্দোলন করছিল তাদের আন্দোলনকে হাইজ্যাক করে সেসব মানুষগুলো যারা নেপালের সরকার পতন করতে চাইছিল। সেটা দেশীয় শক্তি হতে পারে, সেটা বিদেশি শক্তিও হতে পারে।